স্টার্ট করি। লাস্ট ক্লাসে অ্যালকিনের রিঅ্যাকশনের মধ্যে ওজোনোলিসিসের পরে কিছু করেছিলাম। লাস্ট রিঅ্যাকশন কি পড়া ছিল? রিঅ্যাকশন পড়া, যেখানে বেনজিনের মধ্যে ওজোনোলিসিস করেছিলাম, তার আগে করেছিলাম হচ্ছে অ্যাসিটিলিনের মধ্যে ওজোনোলিসিস। ওর সাথে সাথে এটা কার কোশ্চেন? ওটা কোশ্চেন পড়ে গেছে। এনে চল, ওজোনোলিসিস রিঅ্যাকশন শেষ। অ্যালকিনের মধ্যে রিঅ্যাকশনের মধ্যে কত নাম্বার রিঅ্যাকশন ছিল? যত নাম্বারই থাক, পরের নাম্বার লেখ। DAEYER অ্যাপোস্ট্রফি এস। কত নাম্বার রিঅ্যাকশন ছিল ওটা? 7 নাম্বার, তাই তো? 8 নাম্বার রিঅ্যাকশন লেখ। DAEYER অ্যাপোস্ট্রফি এস। বেয়ার্স টেস্ট। আচ্ছা, বেয়ার্স টেস্ট বেসিক্যালি তোর সিলেবাসে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যেও আছে। বেয়ার্স টেস্ট তোর সিলেবাসে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতেও আছে, ক্লাস 12-এ গিয়েও কাজে লাগবে অ্যালকোহলের প্রিপারেশন হিসেবে। বেয়ার্স টেস্ট দেখ, বেসিক্যালি এই রিঅ্যাকশনের মেকানিজম তোর এখন সিলেবাসের মধ্যে নেই, যেই বাড়ির কোথাওতেই নেই এই রিঅ্যাকশনটা। শুধু প্রোডাক্ট আছে। কী হবে ভাই? তোর কাছে তোর আছে হচ্ছে ডাবল বন্ড সি অর মাল্টিপল বন্ড। এর মধ্যে আমি দেবো কাকে? এর মধ্যে দিলাম হচ্ছে অ্যালকালাইন KMnO4। এখন অ্যালকালাইন KMnO4 মানে কি? অ্যালকালাইন KMnO4 মানে হচ্ছে বেসিক্যালি আমি ভাই KMnO4কে অ্যালকালিতে ডিজলভ করেছি। অ্যালকালি মানে কি? ওয়াটার সলিউবল বেস। অ্যালকালিকে আমি ওয়াটার সলিউবল বেসে ডিজলভ করেছি, KMnO4কে ওয়াটার সলিউবল বেসে ডিজলভ করলাম। এই অ্যালকালাইন KMnO4 বা KMnO4 দিয়ে প্রচুর রিঅ্যাকশন তুই ক্লাস 12-এও দেখতে পাবি। KMnO4 রিএজেন্টটা দিয়ে ক্লাস 12-এ প্রচুর রিঅ্যাকশন থাকবে। কেন আছে? কারণ KMnO4 হচ্ছে ইজিলি অ্যাভেলেবেল। তো স্কুলের ল্যাবেও দেখবি KMnO4 থাকবে, স্কুলের ল্যাবেও KMnO4 আছে। স্কুলে যখন তুই প্র্যাকটিক্যাল করবি, স্পেশালি KMnO4 দেখবি টাইট্রেশন করছিস, তো KMnO4 ইজিলি অ্যাভেলেবেল রিএজেন্ট, এটা দিয়ে ভাই আমার ইজিলি হবে। এখন ভাই অ্যালকালাইন KMnO4 মানে আমার অ্যালকালিতে ডিজলভ করা আছে, ওয়াটার সলিউবল বেসের মধ্যে ডিজলভ করা। অ্যাসিডিক KMnO4 হলে কিন্তু আমার অন্য রিঅ্যাকশন হবে, সেগুলো ক্লাস 12 লেভেলে আছে, ঠিক আছে? এই KMnO4 দিয়ে ডাবল বন্ডের মধ্যে রিঅ্যাকশন অনেকভাবে করা যায়। কীভাবে করা যায়? আমি ভাই KMnO4টাকে নিচ্ছে হচ্ছে কোল্ড ডাইলিউট মানে কি? তোর জন্য হার্মফুল না, বুঝতেই পারছিস। পুরো রিএজেন্টটা কোল্ড ডাইলিউট। এইটা দিয়ে একটা রিঅ্যাকশন, এটা আছে হচ্ছে তোর বোর্ড এক্সামে, কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4। হট কনসেন্ট্রেটেড অ্যালকালাইন KMnO4, বুঝতেই পারছি টেম্পারেচার বেশি রাখতে হবে। কনসেন্ট্রেটেড অ্যালকালাইন KMnO4, সেটার প্রোডাক্টগুলো তোর আছে হচ্ছে JEE বা NEET-এ, ঠিক আছে? হট কনসেন্ট্রেটেড অ্যালকালাইন KMnO4 প্রোডাক্ট লেখার টেকনিক কি? কোনো টেকনিক অত ভাবতে হবে না। তুই জাস্ট কী করবি? ডাবল বন্ড ভেঙে দুদিক করে ভাই একটা করে আমার OH লাগবে। ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে লাগবে হচ্ছে আমার OH। এই হচ্ছে আমার প্রোডাক্ট, এই হচ্ছে আমার কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4 এর সাথে রিঅ্যাকশন। হয়ে গেছে? ব্র্যাকেটে লিখে রাখতে পারিস, হট কনসেন্ট্রেটেড অ্যালকালাইন KMnO4 নট ইন সিলেবাস। হট কনসেন্ট্রেটেড অ্যালকালাইন KMnO4 নট ইন সিলেবাস। ওখান থেকে অনেক টাইপের প্রোডাক্ট হয়, CO2 বেরোয়, ঠিক আছে? ওইগুলো আমার তোর নেই। কার্বক্সিলিক অ্যাসিড হবে, হট কনসেন্ট্রেট আমার তোর নেই। হয়ে গেছে? তোর মেন এই প্রোডাক্টটা মনে রাখলেই হবে। সাইড প্রোডাক্ট হিসেবে আমার কী ফর্ম হয়? সাইড প্রোডাক্ট আমি সেখানে তোকে বলছি কারণ অবজারভেশনটা আমার তোর লাগবে রিঅ্যাকশনের। এটা হচ্ছে আমার জেনারেল রিঅ্যাকশন। সাইড প্রোডাক্ট আমার ফর্ম হচ্ছে ভাই MnO2। এটা তোর পরীক্ষাতে না লিখলেও চলবে। আচ্ছা, রিঅ্যাকশনটার অবজারভেশন কোথায়? বেসিক্যালি তুই এর কালার দেখেছিস? KMnO4কে দেখেছিস ল্যাবে, স্কুলের ল্যাবে? KMnO4 কালার কী হয়? পার্পেল। এক্স্যাক্টলি KMnO4 কালার হচ্ছে পার্পেল। আর এই রিঅ্যাকশনে ভাই KMnO4 যেহেতু রিঅ্যাকশন করছে, তাহলে আমার মিডিয়ামের কালারটা KMnO4 এর পার্পেল কালার ছিল। পার্পেল কালারটা ফেড হয়ে আমার কোন কালার হবে? দেখ, MnO2 কালার হচ্ছে আমার পিঙ্ক, ঠিক আছে? তাহলে কিন্তু ইম্পর্ট্যান্ট অবজারভেশন, আমি পিঙ্ক প্রেসিপিটেট পাচ্ছি। অবজারভেশন লেখ পার্পেল কালার অফ সলিউশন is discharged আচ্ছা, পিঙ্ক হচ্ছে বেসিক্যালি পিঙ্ক পার্পেল এটা। আর ওটা লিখে KMnO2 গুলো হচ্ছে ব্রাউন প্রেসিপিটেট অবজার্ভ। এই হচ্ছে আমার তোর অবজারভেশন, ব্রাউন প্রেসিপিটেট অবজার্ভ।
ঠিক আছে, এটা কোন কাজে লাগে লেখ, দিস রিঅ্যাকশন ইজ ইউজড as identification of C double bond C double bond C ঠিক আছে। আচ্ছা এই আইডেন্টিফিকেশন আর রিঅ্যাকশন গুলো কিভাবে আসবে, চল কোশ্চেন আসবে হচ্ছে এরকম, লেখ ডিফারেন্সিয়েট বিটুইন or distinguish between একই ব্যাপার distinguish between এই ধরনের কোশ্চেন কিন্তু 11 12 ঘুরি ঘুরি আসবে, differentiate between or distinguish between ethane and ethene ঠিক আছে। আচ্ছা দেখ ইথেন আর ইথিনের মধ্যে ডিস্টিংগুইশ করব কিভাবে, তুই এই ধরনের কোশ্চেন যখনই দেখবি তোকে ডিস্টিংগুইশ করতে বলেছে তোকে ভাই বুঝে নিতে হবে ওটা তোকে কেমিক্যালি ডিস্টিংগুইশ করতে বলেছে, কেমিক্যালি ডিস্টিংগুইশ। ধর তোর দুখানা তোর কাছে ধর টেস্ট টিউব দেওয়া আছে, তুই ব্যাপারটা বেসিক্যালি ফিল কর, তারপরে আমি অ্যান্সারের পার্টে আসছি। ধর একটা টেস্ট টিউবের মধ্যে ইথেন আছে, একটার মধ্যে ইথিন ধর আছে, আমি জানি ভাই দুজনেই গ্যাস, আমি তোকে লিকুইডের পারপাসে বোঝাচ্ছি বা নর্মালি এইভাবে তোকে বোঝাচ্ছি, ঠিক আছে। আচ্ছা ধর তোর কাছে আছে হচ্ছে দুখানা টেস্ট টিউবের মধ্যে আমার একটাতে ইথেন আছে, একটাতে ইথিন আছে। ইথেনের ফর্মুলা আমি জানি ভাই CH3 সিঙ্গেল বন্ড CH3, আর ইথিন মানে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। এইবারে তোকে ধর বলে দেয়নি কোনটার মধ্যে কি আছে, তোকে বললো ভাই তুই আইডেন্টিফাই কোনটার মধ্যে কি আছে, বুঝতে পেরেছিস? এই হচ্ছে ডিফারেন্সিয়েট করার কোশ্চেনটার মানে হচ্ছে এরকম, দুখানা টেস্ট টিউবের মধ্যে দুখানা দেওয়া আছে, দুখানাই কালারলেস, তোকে বলতে হবে কোনটার মধ্যে কি আছে। আমি তো ভাই এবার দেখতে পাচ্ছি না এর মধ্যে ইথেন আছে মানে ভাই এর মধ্যে CH3 সিঙ্গেল বন্ড CH3 এরকম দেখতে যদি পাচ্ছি না নিশ্চয়ই, ওর মধ্যে ইথিন আছে মানে CH2 ডাবল বন্ড CH2 দেখতে পাচ্ছি না, তুই কি দেখতে পাস ওয়াটার মলিকুলের মধ্যে ভাই ওই ওয়াটার বটলের মধ্যে ওয়াটার মলিকুলগুলো H2 লেখা ঘুরে বেড়াচ্ছে, দেখতে তো পাই না, যদি তুই দেখতে পাস তার মানে তুই ভগবান, ঠিক আছে। তার মানে ভাই আমি জানি একটার মধ্যে এরকম আছে আর একটার মধ্যে এরকম আছে, এইবার আমাকে বুঝতে হবে কোনটার মধ্যে কি আছে, কিভাবে বুঝবো। দেখ আমি এমন কোনো রিয়াকশন করব না যেখানে আমার আইদার কালারলেস প্রোডাক্ট ফর্ম হয় বা আমার ধর কোনো স্মেল হলো না, মানে রিয়াকশন হচ্ছে কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, কারণ রিয়াকশন হলে আমাদের সব ক্ষেত্রে কালার্ড প্রোডাক্ট ফর্ম হবে, স্মেলড কম্পাউন্ড ফর্ম হবে এরকম কোনো কথা নেই। আমার কালারলেস যদি প্রোডাক্ট ফর্ম হয় আমি বুঝবো কী করে ভাই রিয়াকশন হয়েছে, বুঝতে পেরেছিস? তাহলে আমাকে এমন কিছু রিয়াকশন করতে হবে যে রিয়াকশন দিয়ে আমি কী করতে পারি, ধর একজনের মধ্যে আমার কোনো কালার একটা চেঞ্জ হলো আরেকজনে হলো না, বুঝতে পেরেছিস? বা একজনের মধ্যে কোনো একটা স্মেলড কম্পাউন্ড ফর্ম হলো অন্যজনের মধ্যে কিছু হলো না, এইভাবে আমি দুজনের মধ্যে ডিস্টিংগুইশ বা সেপারেট করতে পারবো। ক্লিয়ার, বোঝা গেল? তুই যদি এর অ্যান্সার লিখিস না ভাই ইথেন হ্যাজ 2 কার্বন 6 হাইড্রোজেন sp3 হাইব্রিডাইজড অ্যান্ড ইথিন হ্যাজ 2 কার্বন 4 হাইড্রোজেন অ্যান্ড sp2 হাইব্রিডাইজড, এইসব লিখলে তুই জিরো পাবি। তোকে কেউ স্ট্রাকচারাল ডিফারেন্সিয়েশন করতে বলেন, তোকে করতে বলেছে হচ্ছে ভাই কেমিক্যালি দুজনকে কীভাবে তুই আলাদা করবি, বোঝা গেছে? তাহলে ভাই আমি কি করবো, দেখ আমার কাছে আরেকটা টেস্ট আছে, আমি আগের দিন যেটা পড়েছিলাম আগের দিন হ্যালোজেন এডিশন ডাবল বন্ডের মধ্যে, হ্যাঁ ভাই পড়েছিলাম, আগের ক্লাসে পড়েছিলাম। চাইলে আমি কি করতে পারি, আমি দুখানা টেস্ট টিউবের মধ্যেই Br2CCl4 অ্যাড করে দিতে পারি, Br2CCl4 অ্যাড করতে পারি। যে কন্টেনারের মধ্যে আমার ডাবল বন্ড থাকবে, আমি জানি না ভাই কোন কন্টেনারে ডাবল বন্ড আছে, যে কন্টেনারের মধ্যে ভাই ডাবল বন্ড থাকবে সেখানে আমার কি হবে, অবজারভেশন কি হবে বল, ডাবল বন্ডের সাথে Br2CCl4 রিঅ্যাকশন করে আমার কি ফর্ম করে, ডাবল বন্ড ভেঙে গিয়ে দুদিকে একটা করে ব্রোমিন লাগে, অবজারভেশন আমার কি হয়, পার্পল কালার, সরি পার্পল না রেডিশ ব্রাউন কালার আমার ডিসচার্জ হয়ে যায়। তাহলে ভাই একটার মধ্যে আমি দেখবো রেডিশ ব্রাউন কালার ডিসচার্জ হয়ে গেল, যে কন্টেনারের মধ্যে রেডিশ ব্রাউন কালার ডিসচার্জ হবে আমি কি বুঝবো, ওখানে আমার C ডাবল বন্ড C ছিল, তারপর ওটার মধ্যে আমার ইথিলিন আছে বা ইথিন আছে, আর যার মধ্যে হলো না আমি কি বুঝবো ওটার মধ্যে ইথেন আছে স্বাভাবিকভাবে, এটা তো আমি বুঝতেই পারছি। বা আমি চাইলে এটাও করতে পারি কি ভাই, অ্যালকালাইন কেমের উপর চালালাম, কোল্ড ডাইলুট অ্যালকালাইন কেমের উপর পাস করলাম, এটা নিরীহ রিয়েজেন্ট, ব্রোমিনের থেকে অনেক বেটার রিয়েজেন্ট, কারণ ব্রোমিন ভাই অনেক রিয়াক্টিভ, ব্রোমিন নিয়ে ভাই এসব কেউ স্কুলের লেভে পসিবল না কোনোদিন, স্কুলের লেভে এটা করতে পারবি, স্কুলের লেভে ব্রোমিন CCl4 কোনোদিনও তোর পসিবল নয়, কারণ ব্রোমিন ভাই এতটাই রিয়াক্টিভ, ও ভাই ল্যাবের মধ্যে আমি বলেছিলাম কোনোদিনও ব্রোমিন এতটাই রিয়াক্টিভ তোর যদি হাতে পড়ে হাত ফুটো হয়ে বেরিয়ে যাবে কিন্তু, ঠিক আছে? ব্রোমিনের ভেপার মারাত্মক, ব্রোমিনের ভেপার যদি তুই একবার ইনহেল করিস তো রেসপিরেটরি সিস্টেমের মধ্যে গিয়ে সব ডাবল বন্ডগুলো ভাঙতে থাকবে, ব্রোমিন রিয়াকশন করতে থাকবে, তো সিস্টেমের মধ্যে অক্সিজেন আস্তে আস্তে কম পাস করা শুরু করবে, তুই মরেও যেতে পারিস। তো ব্রোমিন ভাই ইউজুয়ালি ল্যাবে কেউ ইউজ করতে চায় না ব্রোমিনকে, ব্রোমিন ভেপার মারাত্মক ভেপার, ব্রোমিন নিয়ে রিয়াকশন করা খুব কঠিন। যাই হোক চল, তার মানে আমি এর মধ্যে ইউজ করবো কি, চাইলে Br2CCl4 দিয়ে করতে পারি, চাইলে আমি অ্যালকালাইন কেমের কোল্ড ডাইলুট করতে পারি। তাহলে অ্যান্সার লেখার টেকনিকটা কি, তুই প্র্যাকটিক্যালে এইভাবে লিখিস, প্র্যাকটিক্যালে যেভাবে লিখি এখানেও সেমভাবেই লিখবো, পুরো জিনিসটাকে আমি ট্যাবুলার ফর্মে রিপ্রেজেন্ট করবো। ট্যাবুলার ফর্মে রিপ্রেজেন্ট করলে আমার কি হবে, এটা ইজিলি অবজারভেবল হবে, মানে ভাই যে এক্সামিনার সে দেখতে পাবে তোর পক্ষে ব্যাপারটা সুবিধাজনক হবে। তাহলে চল 3টা কলাম করবি, লেফট সাইডের কলামে রিয়েজেন্ট, মাঝের কলামে সাপোজ ইথেন, রাইট সাইডের কলামে ইথিন,
তিনটে কলাম করলাম। আমি বুঝে গেছি ভাই ফার্স্ট মেথডটা আমার কি হতে পারে। চল 1 নাম্বার মেথড রিএজেন্টের মধ্যে আমি লিখছি, এটা আমি 1 নাম্বার করছি কি Br2CCl4, তাহলে রিএজেন্ট আমি দিলাম Br2CCl4। তুই প্র্যাকটিক্যালি এইভাবে লিখিস না, তুই তো তখন এক্সপেরিমেন্ট অবজারভেশন নিয়ে আসছে কি। যাই হোক আমি এখানে রিএজেন্ট ইথেন ইথেন লিখছি, ঠিক আছে। চল Br2CCl4। ইথেনের মধ্যে কি দেখবো, ইথেনের মধ্যে কি দেখবো পরে আসছি, কিছুই দেখবো না। ইথিনের মধ্যে কি দেখবো বল, রেডিশ ব্রাউন কালার, রেডিশ ব্রাউন কালার গেটস ডিসচার্জ, বোঝা গেছে, রেডিশ ব্রাউন কালার গেটস ডিসচার্জড বলে ভাই ইকুয়েশনটা লিখে দেবো। CH2 এর উপরে লিখবি CH2 এর উপরে লিখবি Br2CCl4, প্রোডাক্ট আমার কি হবে CH2 সিঙ্গেল বন্ড CH2 বাই দুদিকে একটা করে Br। এই হচ্ছে তোর কম্প্যাক্ট অ্যান্সার। ওই পার্টটা গেছে, তোর বেশি কোনো গল্প লেখার কোনো দরকার নেই ভাই, তুই সিম্পলি এইভাবে যাবি। ক্লিয়ার? ইথেনের মধ্যে কি লিখবো, নো ডিসচার্জ অফ রেডিশ ব্রাউন কালার অফ সলিউশন। বুঝতে পেরেছিস, বোঝা গেল? এই হচ্ছে তোর কম্প্যাক্ট অ্যান্সার, নো ডিসচার্জ অফ রেডিশ ব্রাউন কালার অফ সলিউশন। বোঝা গেছে? তাহলে এই আমার একটা মেথড ছিল। সেকেন্ড মেথড আরেকটা মেথড লিখি, চল 2 নম্বর মেথড লেখ। 2 নম্বর লেখ, কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4, কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4। নিচে লেখ বেয়ার্স টেস্ট, বেয়ার্স টেস্ট। এটা ক্লাস 12 লাগবে, ফার্স্ট সেকেন্ড দুখানেই ক্লাস 12 লাগবে। বেয়ার্স টেস্ট। আচ্ছা ইথিনে কি লিখবো, এই মাত্র লিখেছিলাম, কি হতো বলতো, পার্পেল কালার আমার এই রেডিশ ব্রাউন কালার আমি প্রেসিপিটেট দেখতে পেতাম, ওই তো ভাই এই তো এই মাত্র লিখেছি, এই যে এই রিয়াকশনটাতে। তাহলে কি লিখছে এখানে, চল লেখ পার্পেল কালার অফ সলিউশন, পার্পেল কালার অফ সলিউশন। আমি সেকেন্ড মেথডে অ্যান্সার লিখছি, পার্পেল কালার অফ সলিউশন ডিসচার্জড অ্যান্ড রেডিশ ব্রাউন precipitate observed। হয়ে গেছে লেখা? চল তারপরে লিখেছি কি, এটা লিখলে হবে, তারপরে তুই ইকুয়েশনটা লিখবি, জাস্ট সিম্পল এটা লিখবি, ডাবল বন্ড কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4 এটা। তাহলে ভাই আমি ডাবল বন্ড এখানে ইথিন আছে, তাহলে আমি CH2 ডাবল বন্ড CH2 নেবো, এর মধ্যে দেবো ভাই রিএজেন্ট কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4। তুই বুঝতে পারছিস আমি এখানে ছোটো করে লিখছি, নাহলে ভাই এই ফ্রেমের বাইরে বেরিয়ে যাবে। প্রোডাক্ট আমার কী হবে, CH2 এদিকে একটা OH, CH2 এদিকে একটা OH। হয়ে গেছে? আচ্ছা এবার তুই অনেক জায়গায় দেখতে পারিস, অনেক বইতে দেখবি কি বলতো, এই সেকেন্ড পার্টটা আর বলেনি, রেডিশ ব্রাউন প্রেসিপিটেড অবজার্ভড, এটা কোনো কোনো বইতে এটাকে ইগনোর করেছে। কারণ কিন্তু ভাই আমি MnO2 জন্য রেডিশ ব্রাউন কালার দেখতে পাবো, তো পার্পেল কালার অফ সলিউশন ইজ ডিসচার্জড, এটাই ভাই ম্যাক্সিমাম স্কুলে অ্যান্সার লেখায়, রেডিশ ব্রাউন কালার ইজ অবজার্ভড এটাকে লেখায় না। বুঝতে পারলি? এটা একবার স্কুলে জিজ্ঞেস করবি কি লিখবি, এটা তুই জিজ্ঞেস করবি কিন্তু স্কুলে। ক্লাস 12 ভাই দুটো লিখলেই নাম্বার দিয়ে দেয়, ক্লাস 11 কী লিখবি এটা স্কুলের মধ্যে জিজ্ঞেস করবি। আর ইথেনের মধ্যে কী লিখবো, এ ভাই লিখবো হচ্ছে ইথেনের মধ্যে নো ডিসচার্জ অফ পার্পেল কালার অফ সলিউশন, ব্যাস, নো ডিসচার্জ অফ পার্পেল কালার অফ সলিউশন, নো ডিসচার্জ অফ পার্পেল কালার অফ সলিউশন। নো অবজারভেশন লিখবি না কিন্তু, আরে নো অবজারভেশন বলে কিছু হয় না। নো অবজারভেশন মানে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, অবজারভেশন তো কিছুটা হবেই। ধর আমি ভাই এর মধ্যে যদি সাপোজ কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4 অ্যাড করি, তারপর তো ভাই কালারলেস সলিউশনটা পার্পেল তো হয়ে যাবে, ওটাও তো একটা অবজারভেশন। বুঝতে পেরেছিস? ধর আমার কাছে ইথেন যে কন্টেনারের মধ্যে আছে তার মধ্যে যদি আমি ডাইলিউট অ্যালকালাইন KMnO4 অ্যাড করি, তো KMnO4 এর পার্পেল কালারের জন্য তোর পার্পেল সলিউশন তো হবে, তার নো অবজারভেশন তো বলা ঠিক না, ঠিক আছে? তুই বলবি যে পার্পেল কালার ডিসচার্জ হয় না। বোঝা গেছে? চল এই ছিল হচ্ছে আমার বেয়ার্স টেস্ট 8 নাম্বার টেস্ট। 9 নাম্বার রিয়াকশন লেখ। আমার ভাই ম্যাক্সিমাম পার্টি হয়ে গেছে অ্যালকিনের রিয়াকশনের মধ্যে।
9 নাম্বার রিয়াকশন লেখ। দেখ 8 অবধি বেসিক্যালি তো স্কুল লেভেলে আসে, 9 থেকে এবার ভাই ক্লাস 12-এর রিয়াকশন, ক্লাস 12-এ এখন আর আসে না। লেখ পলিমেরাইজেশন রিয়াকশন, পলিমেরাইজেশন রিয়াকশন, পলিমেরাইজেশন রিয়াকশন, পলিমেরাইজেশন রিয়াকশন। চল দেখ বেসিক্যালি পলিমেরাইজেশন রিয়াকশন ক্লাস 12-এ তোর সিলেবাসের মধ্যে বোর্ড এক্সামে নেই, আগে ছিল পলিমার ফর্মেশন, ঠিক আছে, পলিমার বলে একটা চ্যাপ্টার ছিল। তো পলিমার চ্যাপ্টারের রিয়াকশন বেসিক্যালি এটা তো চেনা জানা প্রোডাক্ট যেটা তোর ফর্ম হবে। কার মধ্যে ভাই? একজনের মধ্যেই তোর আছে। দেখ চল আমি নিচ্ছি হচ্ছে আগে ইথিলিন, CH2 ডাবল বন্ড CH2। পলিমার মানে কি তুই ভাই অলরেডি জানিস, ক্লাস 8 ফাইটে হয়তো তুই পলিমার সম্পর্কে কিছু হয়তো পড়েছিস। পলিমার মানে কি বেসিক্যালি? পলিমার মানে হচ্ছে ধর যে কম্পাউন্ডের মধ্যে আমার একই ইউনিট বারবার রিপিট হচ্ছে সেটাকে বলা হচ্ছে পলিমার, আর যে ইউনিটটা আমার বারবার রিপিট হচ্ছে ওটাকে আমার বলে মনোমার। বুঝতে পারলি? পলিমার মানে কি? তার মানে ধর আমার কাছে ভাই এই যে কোনো একটা মলিকুল আছে তার মধ্যে ধর আমার কয়েক লাখ বার ধর রিপিট হয়েছে, কয়েক লাখ কয়েক হাজার বার এরকম রিপিট হচ্ছে এই ইউনিটটা, ঠিক আছে? এটা অ্যাটম নয় ভাই, একটা কম্পাউন্ড হতে পারে। তো বেসিক্যালি এই ধরনের মলিকুলকে বলা হচ্ছে আমার পলিমার, যেখানে একটা ইউনিট আমার বারবার এরকম রিপিট হতে যাচ্ছে। পলিমারের মারাত্মক ইম্পর্টেন্স ভাই, মারাত্মক অ্যাপ্লিকেশন মডার্ন লাইফে রয়েছে। পলিমার সব জায়গায়। তুই এর নাম শুনেছিস পিভিসি নাম শুনেছিস? পিভিসি পাইপ, পলিভিনাইল ক্লোরাইড, ওটা হচ্ছে ভিনাইল ক্লোরাইডের পলিমার। পলিইথিলিন নাম শুনেছিস তো ভাই? পলিইথিলিন মানে কি? পলিথিন বেসিক্যালি, পলিথিন লোকে বলে, অ্যাকচুয়ালি তো পলিইথিলিন। তোরা তো বুঝতেই পারছিস পলিইথিলিনের অ্যাপ্লিকেশন তো সব জায়গায়। তোর বাড়িতে দেখবি হাজার পলিইথিলিন থাকলেও দোকানে গিয়ে তাও তুই আরেকটা পলিথিন চেয়ে আনিস, তাই না? এটাই হচ্ছে আমাদের বিউটি। দেখি প্লাস্টিক ভাই আমরা খুব ভালোবাসি আর যেখানে সেখানে প্লাস্টিক ফেলি। এটাই হচ্ছে এনভায়রনমেন্টকে ইকো ফ্রেন্ডলি রাখার টেকনিক। যে আমরা ভাই খাতায় কলমে দেখবি এনভায়রনমেন্টটাকে আমরা ইকো ফ্রেন্ডলি রাখি, প্লাস্টিককে আমরা ডাস্টবিনে ফেলি, কিন্তু দেখবি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের সময় ওই প্লাস্টিককে ট্রেনের সিটের নিচে ফেলি, রাস্তাঘাটে ফেলে দিই, ঠিক আছে, ড্রেনেজ সিস্টেমের মধ্যে ফেলি। এটাই বিউটি। এইভাবেই দেখবি আমরা নেচারটাকে একদম পুরো ক্লিন সুন্দর রাখছি। এবার চল এইভাবেই চলতে থাকবে। এটা হচ্ছে আমার কাছে আছে কি ভাই? ইথিলিনকে হাই টেম্পারেচার হাই প্রেশারে রিয়াকশন করালে, হাই টেম্পারেচার হাই প্রেশার, তুই কোশ্চেন দেখে পরীক্ষাতে বুঝে যাবি ভাই আলাদা উইতে টেম্পারেচার প্রেশার ভালো আলাদা আছে। তো পরীক্ষাতে ভাই এরকম সাপোজ দিল 723 কেলভিন, তুই বুঝে যাবি ওরা হাই টেম্পারেচারের কথাই বলছে। ক্লিয়ার? হাই টেম্পারেচার হাই প্রেশার দিলে কি হবে? দেখ ভাই এই ইথিলিন ইউনিটটা বারবার জুড়তে থাকবে। এই রিয়াকশন কি? রিয়াকশন হচ্ছে মেকানিজম আমার তো লাগবে না। বেসিক্যালি এই CH2 সিঙ্গেল বন্ড CH2 এটা বারবার কীভাবে জুড়ছে তোকে জাস্ট দেখাচ্ছি। এটা তোর পরীক্ষার পার্ট নয়, জাস্ট প্রোডাক্ট লিখলেই হবে। প্রোডাক্ট যদি কোশ্চেনই আর আসে না। দেখ এটা হচ্ছে আমার বেসিক্যালি পাই বন্ড আছে, এটাও হচ্ছে আমার পাই বন্ড। আমি হাই টেম্পারেচার হাই প্রেশারে এই মলিকুলগুলোকে বাউন্ড করছি। কি করছে বলতো ভাই? পাই বন্ডগুলোকে পাশেরটার সাথে এরকম রিয়াকশন করিয়ে ফ্রি রেডিক্যালের থ্রুতে লেগে যেতে। তার মানে বেসিক্যালি কী হলো ভাই? এই পাই বন্ড আর থাকছে না হাই প্রেশারে গিয়ে, এই আমার লেগে গেল হচ্ছে পাশেরটার সাথে। সিমিলারলি ভাই লেগে গেল পাশেরটার সাথে, ঠিক আছে? এইভাবে চলতে থাকছে। তার মানে বেসিক্যালি এইটাকে আমি কি লিখতে পারি বলতো? দেখ এই CH2 সিঙ্গেল পার্টটা বারবার রিপিট হচ্ছে, তাহলে এইটাকে বলে হচ্ছে আমার CH2 এই সিঙ্গেল পার্টটা বারবার রিপিট হচ্ছে। কতবার? এবার আলাদা পলিথিনে ভ্যারি করবে এটা, বুঝতে পেরেছিস? এই জন্য ইন জেনারেলটাকে N লিখে দেয়। মাইক্রন সাইজ ফাইজের ব্যাপার আছে, ওগুলো এখানকার পার্ট না, কোথাকারই পার্ট না। বোর্ড জয়েন্ট কোথাও মাইক্রনের ব্যাপার আমার নেই। তুই শুনেছিস তো ভাই এত মাইক্রনের নিচে প্লাস্টিক হচ্ছে আমার ইকো ফ্রেন্ডলি, রিসাইকেল করা যাবে, এর উপরে গেলে রিসাইকেল করা যাবে না, 40 মাইক্রনের নিচে উপরে, শুনেছিস তো? হ্যাঁ। তো এইটা হচ্ছে আমার কি বলতো? পলিইথিলিন। বোঝা গেল? এটা হচ্ছে আমার পলিইথিলিন। ক্লিয়ার? চল এই ছিল হচ্ছে আমার পলিমারাইজেশন রিয়াকশন। এখান থেকে কোশ্চেন কিরকম কি আসে কোশ্চেনের ব্যাপারটা পড়ে আসছি। খাতায় এবার হেডিং দে অ্যালকাইন, রিয়াকশনস অফ অ্যালকাইন। অ্যালকিনের রিয়াকশন শেষ, এবার হচ্ছে আমার রিয়াকশনস অফ অ্যালকাইন। রিয়াকশনস অফ অ্যালকাইন, রিয়াকশনস অফ অ্যালকাইন। অ্যালকাইনের রিয়াকশন, 1 নাম্বার রিয়াকশন হ্যালোজেন এডিশন। আগের ক্লাসে যেরকম পড়েছিলাম হ্যালোজেন এডিশন। আচ্ছা হ্যালোজেন এডিশন, তুই একটু ভাব এই রিয়াকশনগুলোর আর কি নাম হতে পারে। হ্যালোজেন এডিশন ভাই এটাকে আমি কি বলতে পারি বলতো? সামথিং এডিশন, এটাকে আমার কি বলে? হ্যালোজিনেশন। হ্যালোজেন এডিশন হলে আমি বলবো হ্যালোজিনেশন। হ্যালোজেন
প্লাস এডিশন, দুটো মিলিয়ে কি বলি? হ্যালোজিনেশন। বুঝতে পারছিস? হ্যালোজেন প্লাস এডিশন আমার কি হচ্ছে? হ্যালোজিনেশন। যদি আমার হাইড্রোজেন এডিশন হতো ওটাকে কি বলতাম? বলে ফেল। হাইড্রোজিনেশন। হাইড্রোজেন এডিশন হলে আমার কি বলতাম? হাইড্রোজিনেশন। ওয়াটার এডিশন হলে আমার কি হতো? হাইড্রেশন। আগের দিন পড়েছি ভাই অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশনের গল্প, ঠিক আছে, তোকে বলেছিলাম। তাহলে উল্টোটা হলে আমার কি হবে? যদি ভাই কোনো মলিকুল থেকে হ্যালোজেন বেরিয়ে যায় তাহলে ওটাকে কি বলবো? তার কোথা থেকে আমার হ্যালোজেন বেরিয়ে যাচ্ছে ওটাকে আমি কি বলবো? ডিহ্যালোজিনেশন। এক্স্যাক্টলি ডিহ্যালোজিনেশন। ওয়াটার ধর কোনো মলিকুল থেকে বেরিয়ে যাচ্ছে, যেমন আমি অ্যালকিনের ফরমেশনে পড়েছিলাম, অ্যালকোহলের মধ্যে দেখবি কনসেন্ট্রেটেড H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে আমার ভাই অ্যালকিন ফর্ম হতো, ওয়াটার বেরিয়ে যেত, ওটাকে আমি কি বলতে পারি বলতো? ডিহাইড্রেশন। তার আমার কোনো মলিকুল থেকে HBr বেরিয়ে যাচ্ছে, HCl বেরিয়ে যাচ্ছে। HCl মানে কি? বেসিক্যালি হাইড্রোজেন হ্যালাইড। হাইড্রোজেন হ্যালাইড HCl, হাইড্রোজেন ক্লোরাইড। HBr হাইড্রোজেন ব্রোমাইড, মানে হাইড্রোজেন হ্যালাইড ইন জেনারেল। বুঝতে পারলি? তাহলে ভাই কোনো মলিকুল থেকে ধর আমার HX বেরিয়ে যাচ্ছে, X দিয়ে বেসিক্যালি কেমিস্ট্রি তোর হ্যালোজেনকে রিপ্রেজেন্ট করে। তাহলে ভাই যদি আমার কোথা থেকে হ্যালোজেন আর হাইড্রোজেন বেরিয়ে যায়, যেমন কোন রিএজেন্টে পড়েছি বলতো? ধর আমি হ্যালো অ্যালকেন থেকে অ্যালকিনের প্রিপারেশন, অ্যালকোহলিক কেউইচ দিতাম। অ্যালকোহলিক কেউইচ মনে আছে? অ্যালকোহল খেলে বার করে দেবে, এলিমিনেশন আমার হতো। অ্যালকোহলিক কেউইচ ওখান থেকে আমার HX বেরিয়ে যেত, তাহলে ওটাকে আমি কি বলতে পারি বলতো? ডিহাইড্রোহ্যালোজিনেশন। ডিহাইড্রোহ্যালোজিনেশন। হাইড্রোজেন বেরোচ্ছে, হ্যালোজেন বেরোচ্ছে, ওটাকে আমি কি বলতাম? ডিহাইড্রোহ্যালোজিনেশন। বুঝলি? হাইড্রোজেন হ্যালোজেন দুজনে বেরিয়ে যাওয়া হচ্ছে ডিহাইড্রোহ্যালোজিনেশন। তাহলে এখন আমি কি দেখবো? হ্যালোজেন এডিশন, তার মানে হ্যালোজিনেশন। তো হ্যালোজেন এডিশন আমার সেম ভাই যেভাবে পড়েছি ওই একই গল্প চলবে। তাহলে ফ্লুরিন ভাই এইসব কেসে ইউজুয়ালি রিয়াক্ট করে না। আমি দেখবো হচ্ছে কার কার জন্য রিয়াকশন। ক্লোরিন আর ব্রোমিন সেম রিয়াকশন হবে। আয়োডিনে গিয়ে একটুখানি জিনিসটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? এসব কোশ্চেন তবে আয়োডিনে এত সোজা কোশ্চেন তোকে দেয় না, এটা ক্লাস 10-এও ছিল। চল আমি তোকে এখন ব্রোমিন দিয়ে দেখাচ্ছি, ক্লোরিন দিয়েও আমার সেম রিয়াকশনই হবে। তাহলে আমি কাকে নিচ্ছি ভাই? C�BC নে, C�BC নিলাম। এর মধ্যে আমি কাকে দিচ্ছি? আমরা এখন অ্যালকাইনের মধ্যে চলে গেছি। Br2CCl4, Br2CCl4 প্রোডাক্ট লিখছি। চল কি হবে? আচ্ছা, Br2CCl4 দিলে প্রোডাক্ট কীভাবে হবে? মাল্টিপল বন্ডটা ভেঙে একটা পাই বন্ড ভেঙে দুদিকে একটা করে ব্রোমিন লাগবে, এই তো ছিল গল্প। এইবার মনে আছে তোকে লাস্ট ক্লাসে বলেছিলাম ভাই এই হ্যালোজেনগুলো আমার কোন দিক থেকে লাগে বলতো? সেম সাইড না অপোজিট সাইড? আগের ক্লাসে বলেছিলাম ডাবল বন্ডের মধ্যে যখন রিয়াকশন করেছিলাম হ্যালোজেনগুলো কোন দিক থেকে গেলে সেম সাইড না অপোজিট সাইড? অপোজিট সাইড, এক্স্যাক্টলি। এখন এখানে আমার ভাই ওই অ্যাপ্লিকেশনটা লাগবে। কেন লাগবে দেখ, যদি আমি হ্যালোজেনগুলোকে সেম সাইড থেকে লাগাই তাহলে দেখ আমি প্রোডাক্ট পাবো হচ্ছে এটা, ট্রিপল বন্ড ছিল, একটা বন্ড ভেঙে দুদিকে ভাই আমি একটা করে হ্যালোজেন লাগালাম, এটা হবে। আর দেখ যদি ভাই আমি অপোজিট সাইড থেকে লাগাই তাহলে আমি প্রোডাক্ট পাবো কোনটা? এটা। বল দুখানা প্রোডাক্ট কি আমার সেম? দুখানা প্রোডাক্ট কি আমার সেম? না ভাই, আলাদা। কেন? এদের মধ্যে রিলেশনটা কি বলতো? এটা হচ্ছে আমার জিওমেট্রিক্যাল আইসোমার। ঠিকই বলেছিস, জিওমেট্রিক্যাল আইসোমার। মনে আছে পড়েছিলাম জিওমেট্রিক্যাল আইসোমার। এটা কিন্তু আমার ভাই সিস ট্রান্সে চলে গেছে। এটা সিস মলিকুল, ওটা ট্রান্স মলিকুল, জিওমেট্রিক্যাল আইসোমার। তার মানে ভাই এখানে কিন্তু আর তুই এই প্রোডাক্টটা লিখলে নাম্বার নাও পেতে পারিস। বুঝতে পেরেছিস? তাহলে আমার কোন প্রোডাক্টটা লিখতে হবে? স্বাভাবিকভাবেই ট্রান্স প্রোডাক্টটা, ওইটা হবে হচ্ছে আমার প্রোডাক্ট। তাহলে আমি হ্যালোজেনগুলোকে অপোজিট সাইড থেকে অ্যাড করব। হ্যালোজেনগুলোকে আমি কি করলাম? অপোজিট সাইড থেকে অ্যাড করলাম। তাহলে এই হচ্ছে আমার ভাই প্রোডাক্ট। আচ্ছা, এই হচ্ছে আমি প্রোডাক্ট পেয়েছি। দেখ এর মধ্যে যদি আমি ফার্দার আরও ভাই Br2CCl4 অ্যাড করি, আরও যদি আমি ফার্দারের মধ্যে Br2CCl4 অ্যাড করি তাহলে কি হবে? এখনও ডাবল বন্ড আছে, ওই ডাবল বন্ড ভেঙে ভাই আবার এর মধ্যে ধর ঢুকছে। তাহলে পরের স্টেপে Br2CCl4 আমি দিচ্ছি ভাই, ডাবল বন্ড ভেঙে দুদিকে আবার ফার্দার আমার Br ঢুকেছে, ট্রান্স ম্যানারেই ঢুকলো। তাহলে এই হচ্ছে আমার আলটিমেট প্রোডাক্ট। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছিস? চল, এই হচ্ছে আমার ব্রোমিনেশনের ছিল। ক্লোরিনেশনেও আমার সেম জিনিসটাই দেখতে পাবো। এখন এই রিয়াকশনগুলোর অবজারভেশন কি? অবজারভেশন কি ভাই? আরে অবজারভেশন সেই সেম অবজারভেশন। Br2CCl4 দিচ্ছি, তাহলে আমার কি হচ্ছে বলতো? কালার ছিল হচ্ছে আমার রেডিশ ব্রাউন, ডিসচার্জ হয়ে যাবে কালারটা। সেম অবজারভেশন আমার চলছে এখানে ট্রিপল বন্ডের মধ্যে। বুঝলি? ক্লিয়ার? এইবারে আয়োডিনের কেসের গল্পটা দেখ। ধর আমি এর মধ্যে কাকে দিচ্ছি? C�BC। এর মধ্যে ধর আমি দিচ্ছি আয়োডিনওয়ালা কাউকে, তার মানে I2 ধর আমাকে দিতেই হবে। I2CCl4 ধর দিলাম। ফার্স্ট স্টেপে আমার প্রোডাক্ট ফর্ম হচ্ছে কি? চল এইটা, আয়োডিন এদিকে ভাই, আয়োডিন ওদিকে। এইবারে দেখ ভাই আয়োডিনের সাইজ কিন্তু আমার বিশাল বড়। কার্বনের সাথে আয়োডিনের ভাই সিমেট্রির একটা ভয়ঙ্কর মিসম্যাচ রয়েছে। তাহলে ভাই আয়োডিনের সাইজ যেহেতু এত বড়, ওই জন্য CI বন্ড কিন্তু আমার অতটাও স্টেবল নয়। এই জিনিসটা আমি তুই সেই মনে আছে আয়োডিনেশনের সময় পড়েছিলাম যখন অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পড়েছিলাম। তাহলে ভাই আয়োডিন কার্বন বন্ড অতটাও যেহেতু স্টেবল বন্ড নয়, ওই জন্য
এই সিআই বন্ডের স্টেবিলিটি যেহেতু বেশি নয়, প্রোডাক্ট আমার চাইবে ভাই কি ফর্ম করতে, মোর স্টেবল জিনিসপত্র ফর্ম করতে। সিআই এর থেকে আইআই বন্ডের স্টেবিলিটি আমার স্বাভাবিকভাবেই বেশি। এই জিনিসটা আমি ওখানেও দেখেছিলাম। তার মানে I2 অ্যারোর উপর লিখেছি মানে কি ভাই, এ তো আমি ছোটবেলায় এইভাবে লিখতাম, অ্যারোর বাঁদিকে লিখতাম, এখন তুই 11-12 দেখি কি অ্যারোর উপরে লেখা, ব্যাপারটা তো আমার একই। এইবারে দেখ এ আমার চায় কি এই ভার্সন থেকে মোর স্টেবল আইআই ভার্সনে ফিরে যেতে, I2 ভার্সনে ফিরে যেতে। ওই জন্য রিয়াকশনটা হচ্ছে আমার কি বলতো, রিভার্সেবল রিয়াকশন। রিয়াকশনটা হচ্ছে আমার কি রিভার্সেবল রিয়াকশন, বুঝতে পারলি? রিয়াকশন হচ্ছে আমার রিভার্সেবল রিয়াকশন, বোঝা গেছে? তাহলে রিভার্সেবল রিয়াকশন যেহেতু হয়, তাহলে ফরওয়ার্ড রিয়াকশনটা প্রচুর স্লো হয়, তাহলে এই রিয়াকশনটার অবজারভেশন আমার খুব স্লোলি ডেভেলপ করবে, বুঝতে পেরেছিস? যদি এই কোশ্চেনটা তোকে করে না, 11-12 কোথাও আর করে না, তাহলে এই রিয়াকশনটা যে রিভার্সেবল রিয়াকশন, তাহলে আমার খুব স্লোলি এটা ডেভেলপ করবে। আচ্ছা ধর এটা আমার ডেভেলপ করলো, কিন্তু আমি এটার ইল্ড খুব কম পাবো, এটার আমার অ্যামাউন্ট হবে কম। এটা ধর আমার ডেভেলপ করেওছে, এর মধ্যে ধর আমি আবার দিচ্ছি I2CCl4, আমি তুই এক্সপেক্ট করছি কি ভাই, এবার 4টে হাতে আমার 4টে আয়োডিন লাগবে, ধর এক্সপেক্ট করলাম, তাহলে এখানে 2টো আয়োডিন আগেই লেগেছিল, আরও ধর ভাই আমার এখানে আরও 2খানা আয়োডিন ধর লাগলো। এই হচ্ছে দেখ আমি প্রোডাক্ট পাচ্ছি খাতায় কলমে। এইবারে দেখ এই মলিকুল এক্সিস্ট করবে না, কেন এক্সিস্ট করবে না? কারণ ভাই 4খানা বড় বড় সাইজের আয়োডিন, এদের মধ্যে আমার কি আছে বলতো, স্টেরিক রিপালশন। স্টেরিক রিপালশন আছে, স্টেরিক রিপালশন টার্মটা আমি শুনেছি ভাই অলরেডি। তাহলে আমার কি হচ্ছে দেখ, এই 4খানা আয়োডিন পাশাপাশি 2খানা কার্বনে, এদের মধ্যে ভাই যেহেতু রিপালশন আছে, তাহলে ভাই এই মলিকুল এক্সিস্টই করবে না, তাহলে ফার্দার এই রিয়াকশন আর হয় না। তাহলে তুই কোনোভাবে হয়তো তুই এই মলিকুল বানাতে পারবি, কিন্তু এটা আর বানাতে পারবি না, 4টে আয়োডিন ওরকম লাগবে না, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে আমার এই হচ্ছে প্রোডাক্ট, I2CCl4 দিলে 1 ইকুইভ্যালেন্ট, এটাই পাবো। এই কোশ্চেন কোথাওই দেয় না, ঠিক আছে? চল হয়ে গেছে সবার? এটা শুধু সিম্পলি লিখে রাখ, ফর আয়োডিনেশন দ্য ফার্স্ট স্টেপ ইজ রিভার্সেবল অ্যান্ড স্লো। ফর আয়োডিনেশন দ্য ফার্স্ট স্টেপ ইজ রিভার্সেবল অ্যান্ড স্লো। পরের রিয়াকশন লেখ, 2 নম্বর রিয়াকশন। এটা ছিল হচ্ছে ভাই হাইড্রোজেন এডিশন, পরেরটা লেখ, সরি হ্যালোজেন এডিশন, পরেরটা লেখ 2 নম্বর হাইড্রোজেন এডিশন। পরের রিয়াকশন হাইড্রোজেন এডিশন। হাইড্রোজেন এডিশন, হাইড্রোজেন এডিশন মানে কি ভাই, বেসিক্যালি হাইড্রোজিনেশন। হাইড্রোজেন এডিশন মানে কি বেসিক্যালি হাইড্রোজিনেশন। হাইড্রোজিনেশন এই রিয়াকশন আমার তোর ভাই অলরেডি পড়া। কোথায় পড়া? দেখ আমি পড়েছিলাম একটা ক্লাসে, মনে আছে? লিন্ডার ক্যাটালিস্ট, বার্স রিডাকশন, ওটাই ভাই বেসিক্যালি। আমি ট্রিপল বন্ডের মধ্যে হাইড্রোজেন অ্যাড করছি, দেখবি ট্রিপল বন্ডের মধ্যে নিকেল হাইড্রোজেন, প্যালাডিয়াম হাইড্রোজেন, প্ল্যাটিনাম হাইড্রোজেন দিলে আমার অ্যালকেনে গিয়ে থামবে, আমার জানা আছে। এর মধ্যে লিনিয়ার ক্যাটালিস্ট বার্স রিডাকশন করলে আমার ভাই ডাবল বন্ডে গিয়ে থামবে, জানি। লিনিয়ার ক্যাটালিস্ট দিলে আমার হচ্ছে ভাই কোন প্রোডাক্ট ফর্ম হয়, সিস না ট্রান্স, সিস প্রোডাক্ট ফর্ম হয়। আর বার্স রিডাকশন করলে আমার ট্রান্স প্রোডাক্ট ফর্ম হয়। এই জিনিসটা আমার তো অলরেডি পড়া, তাহলে আমি তুই নতুন করে আর কিছু করবো না, লিখে রাখ অলরেডি স্টাডিড। এটা পড়া আছে, অলরেডি স্টাডিড, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন এডিশন আমার তো অলরেডি পড়া। বার্স রিডাকশন, লিনিয়ার ক্যাটালিস্ট, এগুলো পড়া আছে। অ্যালকেনের প্রিপারেশনে পড়েছিলাম, পড়া আছে। অ্যালকেনের প্রিপারেশন অফ অ্যালকেনের মধ্যে ফার্স্ট রিয়াকশন এটাই আছে, হাইড্রোজেন এডিশন হয়ে গেল। 3 নাম্বার লেখ ওয়াটার এডিশন, মারাত্মক ইম্পর্টেন্ট, সবকটাই ইম্পর্টেন্ট, এগুলো তোর প্রত্যেকটা ক্লাস 12 আবার লাগবে। ওয়াটার এডিশন, তাহলে এটাকে আমি কি বলবো, এটাকে কি বলবো, ওয়াটার এডিশনকে কি বলবো, হাইড্রেশন। চল লিখ ব্র্যাকেটে হাইড্রেশন। হাইড্রেশন, ডিহাইড্রেশন মানে ওয়াটার বেরিয়ে যাওয়া জানিস, আর হাইড্রেশন মানে ওয়াটার অ্যাড হওয়া। ওয়াটার এডিশন, চল এই ওয়াটার এডিশনের গল্পই তোকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। ওয়াটার এডিশনের গল্পই তোকে লাস্ট ক্লাসে বলেছিলাম, ওই অ্যাসিটোনের প্রিপারেশন, উডওয়ার্ডের গল্প। দেখ তোর কাছে কে আছে ভাই, আমি নিচ্ছি হচ্ছে সিম্পল এই মলিকুলটা সি ট্রিপল বন্ড সি, দুদিকে হাইড্রোজেন লাগিয়ে দেয়। লাস্ট ক্লাসে বলেছিলাম মনে আছে এই গল্প ভাই। এর মধ্যে আমি কাকে দেবো, এর মধ্যে দিলাম হচ্ছে কোন মলিকুল, অ্যাসিটিন থেকে দেখবি প্রোপাইন থেকে আগের দিন তোকে আমি অ্যাসিটোন বানানোর গল্প বলেছিলাম। যখন আমি পড়েছিলাম অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, তখন বলেছিলাম ট্রিপল বন্ডের মধ্যে গল্পটা বলে তারপরে ডাবল বন্ডের মধ্যে রিএজেন্টটা দিয়ে সিনথেসিস করেছিলাম, মনে আছে? এই জি ও সি ও সি এইচ থ্রি, তার হোল 2 THF, তারপর হচ্ছে H2O2 NaOH, লাস্ট ক্লাসে পড়েছিলাম। তাহলে ভাই এখানেও আমি মার্কারি রিএজেন্টে দিতে হবে, কারণ মার্কারি আমার ক্যাটালিস্টের কাজ করেছিল। লাস্ট ক্লাসে বলেছিলাম আমি থার্মোমিটার ক্র্যাক করে মার্কারি পড়ছিল, তো এখানে মার্কারি রিএজেন্টই দেবো, কিন্তু মডিফাইড রিএজেন্ট, যেটা আমার জন্য হার্মফুল নয়। এই রিয়াকশন কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, 11-12 সব জায়গাতে আসবে, 12-এ তো আসবেই। চল দেখ এর মধ্যে দেবো হচ্ছে HgSO4,
ওয়াটার অ্যাড করতে হবে, তাহলে দেবো হচ্ছে H2O তো দিতেই হবে, HgSO4 H2O, একটা অ্যাসিড দিতে হবে H2SO4, HgSO4 H2O H2O SO4, HgSO4 H2O আর H2SO4, HgSO4 H2O H2SO4, কোনো কোনো বইতে হিট দেওয়া আছে, কোনো কোনো বইতে হিট দেওয়া নেই, তো হিট না দিলেও হবে, ঠিক আছে। HgSO4 H2O H2SO4 ভালো করে চিনে রাখবি কিন্তু রিয়েজেন্টগুলোকে। এইবারে দেখ এই রিয়েজেন্টগুলোকে তোর ভাই এত ডিটেলসে না লিখে তোকে পরীক্ষার সময় শর্টেও দিতে পারে। শর্টে কী হবে রিয়েজেন্টটা, HgSO4 এ Hgর মাথায় চার্জ কত আছে বল, HgSO4 এ Hgর মাথায় চার্জ কত আছে, কত, +2 এক্স্যাক্টলি। কীভাবে বললাম, আরে সালফেট ভাই, সালফেটের মাথায় -2, তাহলে Hgর মাথায় তো +2 হবেই। তাহলে ভাই রিয়েজেন্টটা অনেক সময় শর্টে এরকম লেখা থাকতে পারে, Hgর মাথায় +2, বুঝলাম, হ্যাঁ ভাই বুঝলাম, Hg+2 বুঝেছিস, কমা H2O আর কি হবে শর্টকাট, H2O এর কোনো শর্টকাট নেই, H2SO4 শর্টকাট কী হবে H+। তাহলে ভাই তোর ম্যাক্সিমাম টাইমে কোশ্চেনের মধ্যে কিন্তু এইটা দেওয়া থাকে, আবার এটাও দেওয়া থাকে, দুটোই দেওয়া থাকে, Hg+2 H2 H+, সেম রিয়েজেন্টের কথাই বলছে, বুঝতে পারলি। প্রোডাক্ট আমি কীভাবে লিখবো ভাই, আগের দিনই শিখেছিলাম, এটাতে আমার কোন ফ্যাশনে রিয়াকশন হতো বলতো, মার্কনিকফ না অ্যান্টি মার্কনিকফ, এই রিয়েজেন্টটা দিয়ে মার্কনিকফে আমার হতো, আগের দিনই শিখেছি ভাই, মার্কনিকফ ফ্যাশনে আমার হতো ওয়াটার এডিশন। তাহলে মার্কনিকফ ফ্যাশনে যদি ওয়াটার অ্যাড করি, তাহলে বল কোন কার্বনে H লাগবে, কোন কার্বনে OH লাগবে, কারণ ওয়াটার মানে তোমার H+ আর OH-, তাহলে কোন কার্বনে H লাগবে আর কোন কার্বনে OH লাগবে, মার্কনিকফ করলে এখানে যে কোনো একটাতে লাগালেই হবে। তার কারণ কি ভাই, এই কার্বনে একটা হাইড্রোজেন, ওই কার্বনে একটা হাইড্রোজেন, তো ওখানে সেম হাইড্রোজেন। তাহলে আমার কি হচ্ছে ভাই, যে কোনো একটা কার্বন আমি কি লাগিয়ে দিলাম H, যে কোনো একটা কার্বনে লাগাবো হচ্ছে OH, বুঝতে পারছি, হ্যাঁ ভাই বুঝতে পারছি। এটাও বুঝতে পারছি যে ক্লাস 11-এ পড়াশোনা না করলে কপালে দুঃখ আছে, মানে কার কপালে, আমার কপালে নেই ভাই, তোর কপালে আছে, ঠিক আছে। তাহলে ট্রিপল বন্ডের মধ্যে আমি কি করব, একখানা বন্ড ভেঙে একদিকে H একদিকে OH লাগালেই হয়ে গেল। তাহলে চলো ভাই এদিকে লাগালাম H, এদিকে লাগালাম হচ্ছে OH, একটু চালাকি করে এইভাবে আঁকছি, কেন আঁকছি তুই বুঝে যাবি, এইভাবে আঁকলাম, দেখ একটা কার্বন আমি লাগলাম কাকে ভাই H, আর একখানা কার্বন আমি OH লাগিয়েছি, চালাকি করে এই ফ্যাশনে কেন আঁকলাম বলতো, এটা কোন ফর্ম বলতো, এটা চেনা চেনা একটা ফর্ম, কোন ফর্ম এটা মনে আছে, এটা কি ফর্ম, ইনল ফর্ম, এক্স্যাক্টলি ইনল ফর্ম। এই ইনল ফর্মটা এই ফর্মে থাকে না, কোন ফর্মে চলে যাবে, কিটো ফর্মে। একটা ক্লাসে আমি তুই পড়েছিলাম কিটো এনল টটোমেরিজম, তাহলে ভাই এটা এনল ফর্ম, এটা আমার এই ভার্সনে এক্সিস্টই করে না, তাহলে এটা কোথায় চলে যাবে, কিটো ফর্মে। সেই জিনিসটা আমি তুই দেখেছিলাম কিটো এনল টটোমেরিজমের ক্লাসে, হাইড্রোজেন এখান থেকে এখানে যাচ্ছে, এই বন্ড আমার এখান থেকে এখানে আসছে, তাহলে ভাই